হাই, মাইসেলফ আশিস কর পলিটিক্যাল একাডেমি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আজকের যে বিষয়টি আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে ভারতীয় সংবিধানের তাফসিল। তোমরা যারা ভারতীয় সংবিধানের আমাদের লেকচার সিরিজটা দেখোনি অবশ্যই তোমরা দেখে নিও, আমাদের ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে। আমরা কিন্তু ভারতীয় সংবিধানের উপরে কম্পিটিটিভ যারা পরীক্ষা দিচ্ছ তোমরা বা নেট সেটের প্রিপারেশন নিচ্ছ, এসএলএসটির প্রিপারেশন নিচ্ছ, ডব্লিউবিসিএসের প্রিপারেশন, যে কোনো ধরনের কম্পিটিটিভ এক্সামের জন্য প্রস্তুতি নিচ্ছ, তাদের ভারতীয় সংবিধানের সমস্ত পার্টগুলো নিয়ে আমাদের এই চ্যানেলে আলোচনা করছি। আর এখনো পর্যন্ত যে সমস্ত বন্ধুরা এবং যে সমস্ত ছাত্রছাত্রীরা এখনো পর্যন্ত তোমরা সাবস্ক্রাইব করোনি চ্যানেলটিকে, অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। চলো আজকের আমরা আলোচনা করব ভারতীয় সংবিধানের যে 12টা তফসিল রয়েছে বর্তমানে, সেই তফসিলগুলো কি কি রয়েছে, তার মূল কি কি বিষয়গুলো রয়েছে এবং তাদের নির্দিষ্ট ধারাগুলো কি কি রয়েছে একটু আমরা জেনে নেব। আমরা জানি ভারতীয় সংবিধানের মোট 12টি তফসিল রয়েছে, তাই তো? ভারতীয় সংবিধানের 12টি তফসিল রয়েছে। এই 12টি তফসিল কি কি? তফসিল বা শিডিউল বলা হয়। 12টি তফসিল কি কি বলছে? প্রথম তফসিল যেটা রয়েছে, ফার্স্ট তফসিলে রয়েছে আমাদের বিষয়বস্তু কি? অঙ্গরাজ্যের নাম এবং কেন্দ্রশাসিত অঞ্চলের ভূখণ্ডগত এলাকা ও গঠনতন্ত্র নিয়ে তফসিল 1-এ আলোচনা করা হয়েছে। 1 থেকে 4 নম্বর ধারার মধ্যে সেটি রয়েছে। আমরা দ্বিতীয় তফসিলে কি দেখছি? দ্বিতীয় তফসিলে কিসের কথা বলছে? রাষ্ট্রপতি, রাজ্যপাল, সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, বিচারপতি, নিয়ন্ত্রক, মহাগণনা পরীক্ষক, স্পিকার, ডেপুটি স্পিকার প্রমুখের বেতন এবং ভাতা ও অন্যান্য সুযোগ সুবিধা দানের কথা বলছে। ছোট করে বলতে গেলে এই সমস্ত ব্যক্তিদের বেতন এবং ভাতা নিয়ে কথা বলা হচ্ছে। ভালো করে মনে রাখবে, এটা হচ্ছে দ্বিতীয় তফসিলে বেতন এবং ভাতা, যারা সবচেয়ে উচ্চ উচ্চ পদগুলোতে রয়েছে তাদের বেতন ভাতা নিয়ে আলোচনা করা হয়েছে দ্বিতীয় তফসিলে। আর ভুলবে কখনো? আশা করছি না। তোমাদের এগুলোর ধারাগুলো দেওয়া হয়েছে, মনে রাখবে 59, 65, 75, 97, 125, 148, 158, এগুলো তোমরা ধারাগুলো দেখে নেবে, মনে রাখবে ভিডিওটি আরেকবার দেখে। তৃতীয় তফসিলে কিসের কথা বলা হচ্ছে? তৃতীয় তফসিলে কোন বিষয়টার কথা বলা হচ্ছে? বলছে সরকারি অফিসে শপথ গ্রহণ সংক্রান্ত বিষয়াদি। শপথ গ্রহণ সংক্রান্ত, এটুকু মনে রাখলেই হবে যে শপথ গ্রহণ সংক্রান্ত বিষয়াদি নিয়ে আলোচনা করা হচ্ছে তৃতীয় তফসিলে। এবার একটু দেখে নি কাদের কাদের শপথ গ্রহণ। কেন্দ্রীয় যত মন্ত্রীগণ আছে, যত মন্ত্রীরা শপথ পাঠ করে, আমরা আজকের থেকে শপথ গ্রহণ করলাম, আমরা জনগণের জন্য কাজ করব। আদৌ কতটা করে জানি না, কিন্তু শপথ তো পাঠ করে। সংসদের নির্বাচিত সদস্যগণ, সংসদের নির্বাচিত যারা সদস্যরা হয়, তোমরা দেখেছো সংসদে এখন ভোট চলছে, সংসদের নির্বাচিত হবে, তারাও শপথ পাঠ করবে। সংসদের মনোনীত সদস্যগণ, ভারতের নিয়ন্ত্রক ও মহাগণনা পরীক্ষক, রাজ্য মন্ত্রিসভার সদস্যগণ, সুপ্রিম কোর্টের বিচারকগণ, অঙ্গরাজ্যের আইনসভার নির্বাচনের সদস্যগণ, রাজ্য বিধানসভার সদস্যগণ, হাইকোর্টের বিচারকগণ। কত নম্বর ধারায় রয়েছে? ধারাগুলোও কিন্তু আমি তুলে ধরেছি, 75, 84, 99 ক্রমানুযায়ী ধারাগুলোও কিন্তু রয়েছে। তোমাদের এগুলো কম্পিটিটিভ পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারপরে চতুর্থ তফসিলে কি বলছে? চতুর্থ তফসিলে কি বলছে? বলছে রাজ্যসভায় অঙ্গরাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে আসন বন্টনের বিষয়। অর্থাৎ রাজ্যসভায় আমাদের যে রাজ্যসভা কোনটা? আমাদের যে কেন্দ্রের যে দুটো সভা থাকে, একটা হচ্ছে লোকসভা আর একটা হচ্ছে রাজ্যসভা। এটা নিয়ে তো পার্লামেন্টে যে দুটো কক্ষ থাকে, একটা হচ্ছে লোকসভা, একটা হচ্ছে রাজ্যসভা। সেই রাজ্যসভায় অঙ্গরাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে আসন বন্টন। অঙ্গরাজ্য বলতে যে সমস্ত রাজ্যগুলো রয়েছে এবং যে কেন্দ্র রয়েছে, কেন্দ্রশাসিত অঞ্চলগুলো রয়েছে, কেন্দ্রশাসিত অঞ্চল আমরা জানি যে কেন্দ্রশাসিত অঞ্চলগুলো রয়েছে, তাদের মধ্যে আসন বন্টন বিষয়ে চতুর্থ তফসিলে আলোচনা করা হয় 80 নম্বর ধারায়। পঞ্চম তফসিলে কি রয়েছে? এখানে আসন বন্টন তো হয়ে গেল, এবার পঞ্চম তফসিলে কি রয়েছে? তপশিলি জাতি এবং উপজাতিদের এলাকার প্রশাসনিক বিষয়সমূহ। ভালো করে মনে রাখার চেষ্টা করবে। পঞ্চম তফসিল তপশিলি জাতি এবং তপশিলি উপজাতিভুক্ত এলাকার প্রশাসনিক বিষয়সমূহকে নিয়ে আলোচনা করে। মূলত তপশিলি জাতি এবং তপশিলি উপজাতি এদের বিষয়গুলো নিয়ে
আলোচনা করে পঞ্চম তপশিল 244 নম্বর ধারা অনুযায়ী। ষষ্ঠ তপশিলে কি বলা হচ্ছে? ষষ্ঠ তপশিলে বলা হচ্ছে অসম, মেঘালয়, ত্রিপুরা, মিজোরাম রাজ্যগুলিতে তফসিল উপজাতিভুক্ত, শুধুমাত্র দেখো তফসিল উপজাতি, যারা এসটি, তফসিল উপজাতিভুক্ত অঞ্চলের প্রশাসনিক বিষয়ভুক্ত আলোচনা। এখানে ছিল তফসিল জাতি এবং উপজাতি, আর এখানে চলে আসছে তফসিল উপজাতি, কিন্তু কোন কোন এলাকা নির্দিষ্ট করে দেওয়া হচ্ছে, বিশেষ এলাকাগুলো অসম, মেঘালয়, ত্রিপুরা এবং মিজোরাম রাজ্যগুলিতে তফসিল উপজাতিভুক্ত যে সমস্ত মানুষরা রয়েছে। সপ্তম তপশিলে কি বলছে? সপ্তম তপশিলে বলছে তিনটি তালিকার মধ্যে ক্ষমতা বন্টন, তিনটি যে তালিকা তার মধ্যে ক্ষমতার যে বন্টন, আমরা জানি কেন্দ্র তালিকা, রাজ্য তালিকা, আর একটা রয়েছে যুগ্ম তালিকা। কেন্দ্র তালিকা, রাজ্য তালিকা এবং যুগ্ম তালিকা। কেন্দ্রের যে তালিকা, কেন্দ্র কি কি কাজ করবে, রাজ্যের তালিকা, রাজ্য কি কি কাজ করবে, রাজ্যের অধীনে কি কি কাজ থাকবে, রাজ্য কোন কোন অধীনে কাজ করতে পারবে, আর যুগ্ম তালিকা কোনটা রাজ্য এবং কেন্দ্র উভয়ে মিলেমিশে কাজ করবে, সেটাই তো। তো সেখানে বলছে আগে কেন্দ্র তালিকায় বর্তমানে আছে 100টি, ছিল 97টি বিষয় যখন এর জন্ম হয়, যখন সর্বপ্রথম এটাকে নিয়ে আসা হয়। তোমরা জানো যে 1935 সালের যে আইন হয়েছিল আমাদের তৎকালীন ব্রিটিশ আমলে, সেই আইন থেকে কিন্তু আমরা ধার করে নিয়েছি এটা যুগ্ম তালিকা, এই যে বিষয়টা যুগ্ম তালিকা হোক, এই যে তিনটি তালিকার মধ্যে ক্ষমতা বন্টন, এই বিষয়টা আমরা ধার করে নিয়েছি, আমরা সবাই জানি। সেখানে যখন নেওয়া হয়েছিল, তখন যখন ভারতীয় সংবিধানে গ্রহণ করা হয়েছিল, তখন কটা বিষয় ছিল? তখন বিষয় ছিল 97টা, এখন আছে 100টা। রাজ্য তালিকাতে ছিল 66টা বিষয়, এখন আছে 61টা, আর এখন 52টা। যখন জন্ম হয় তখন ছিল 47টা। জন্মের সময় ছিল 47টা, এখন হয়েছে 52টা। জন্মের সময় ছিল 66, এখন হয়েছে 61। জন্মের সময় ছিল 97, এখন হয়েছে 100। এগুলো পরিবর্তন হয়, তোমরা নেটে সার্চ করে কিন্তু সঠিকগুলো অবশ্যই দেখতে পারবে। অষ্টম তপশিলে কি বলা হচ্ছে? অষ্টম তপশিলে বলছে ভাষার স্বীকৃতি, ভাষা বিষয়ে বলা হচ্ছে, ভাষা সংক্রান্ত কথা বলা হচ্ছে। ভারতীয় সংবিধানে প্রথমে 14টি ভাষা বর্তমান ছিল। ভারতে যখন ভাষার হয় তখন 14টি ভাষা ভারতীয় সংবিধানে সাংবিধানিক মর্যাদা পেয়েছিল। কিন্তু বর্তমানে কটা রয়েছে? বর্তমানে রয়েছে 22টা ভাষা। তোমরা মনে রাখবে, এটা কিন্তু পরীক্ষায় পড়ে। বর্তমানে রয়েছে 22টি ভাষা। ভাষাগুলি কি কি? হচ্ছে অসমিয়া, বাংলা, বোড়ো, ডাগরি, গুজরাটি, হিন্দি, কন্নড়, কাশ্মীরি, কোঙ্কনি, মৈথিলি, মালায়ালাম, মণিপুরি, মারাঠি, নেপালি, ওড়িয়া, পাঞ্জাবি, সংস্কৃত, সাঁওতালি, সিল্লি, তামিল, তেলেগু, উর্দু। এই ভাষাগুলো তোমরা একটু মনে রাখার চেষ্টা করবে, কোনগুলো ভারতের সংবিধান দ্বারা স্বীকৃত ভাষা। এগুলো রয়েছে 344 এবং 351 নম্বর ধারাতে মূলত বলা রয়েছে। নবম তপশিল খুব গুরুত্বপূর্ণ একটা তপশিল, কিন্তু নবম তপশিল তোমরা জানো ভারতীয় সংবিধানের, তোমরা একটা কথা বলো আমাকে, একটা প্রশ্ন তোমাদের জন্য থাকলো, তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। ভারতীয় সংবিধানের কততম সংবিধান সংশোধন দ্বারা এই নবম তপশিলে ভূমি সংস্কার সম্পর্কিত বিষয়টি নেওয়া হয়েছিল? কততম সংবিধান সংশোধন দ্বারা? নবম তপশিলে বলছে ভূমি সংস্কার সম্পর্কিত বিষয় এবং জমিদারি প্রথার বিলোপ সাধন। জমিদারি প্রথার বিলোপ সাধন করা হচ্ছে এবং ভূমি সংস্কার ব্যবস্থা নেওয়া হচ্ছে, ভূমি সংস্কার করা হচ্ছে এবং জমিদারি প্রথার বিলোপ ঘটানো হচ্ছে। এটা কত নম্বর ধারায়? 31-এর B নম্বর ধারাতে। এবারে দেখো দশম তপশিলে কি বলছে। দশম তপশিলে একটা গুরুত্বপূর্ণ কথা বলছে, দলত্যাগ বিরোধী আইন। দলত্যাগ বিরোধী আইন 1985 সালের 52তম সংবিধান সংশোধনী আইনে পাশ হয়। 52তম সংবিধান সংশোধনী যে 1985 সালে হয়েছিল, সেই সংবিধান সংশোধনী আইনে পাশ হচ্ছে কি? দলত্যাগ বিরোধী আইন। দলত্যাগ বিরোধী আইনে কি বলা হচ্ছে? দলত্যাগ অর্থাৎ তোমরা দেখবে যে হুটহাট করে সবাই দলত্যাগ করে চলে যায়। আজকের এ দল থেকে ও দলে একজন চলে গেল, তোমরা দেখেছো, আবার এক দল থেকে আরেক দলের লোক চলে যাচ্ছে। এই দলত্যাগটাকে কমানোর জন্য আয়ারাম গয়ারাম এরকম একটা কথা ছিল। আয়ারাম গয়ারাম দিনে মোটামুটি 4বার 5বার করে দল ত্যাগ করেছিল, এরকম হিস্ট্রি আছে। তো এই আয়ারাম গয়ারাম বিষয়টাকে কমানোর জন্য দলত্যাগ বিরোধী আইন তৈরি করা হয় 1985 সালে।
সেইটা দশম তপশিলে উল্লেখ করা হয়েছে 102 নম্বর এবং 191 নম্বর ধারাতে। একাদশ তপশিল অর্থাৎ 11 নম্বর যে তপশিল বলছে পঞ্চায়েত ব্যবস্থা নিয়ে কথা বলছে। 11 নম্বর তপশিল কিসের কথা বলে? পঞ্চায়েত ব্যবস্থা নিয়ে কথা বলে। পঞ্চায়েত ব্যবস্থা ও তার কার্যাবলী 1992 সালে 73তম সংবিধান সংশোধনীতে 29টি বিষয় যুক্ত হয়। প্রত্যেকটা কিন্তু বিষয় এখানে তুলে ধরা হয়েছে গুরুত্বপূর্ণ। তোমাদের শুধু এগুলো এখান থেকে এইরকমভাবেই পড়বে। দ্বাদশ তপশিলে কি বলা হচ্ছে? 12 নম্বর যে তপশিল সেখানে পৌর ব্যবস্থা নিয়ে বলা হচ্ছে। একাদশে হয়ে গেল পঞ্চায়েত ব্যবস্থা আর দ্বাদশে চলে এলো পৌর ব্যবস্থা এবং তার কার্যাবলী 1992 সালের 74তম সংবিধান সংশোধনীতে 18টি বিষয় এখানে যুক্ত করা হয়। মূলত এই যে একাদশ তপশিলে সেখানে পঞ্চায়েত ব্যবস্থা, দ্বাদশ তপশিলে পৌর শাসন ব্যবস্থা। এই 1992-এ 73তম সংবিধান সংশোধন হয়েছিল এবং 74তম সংবিধান সংশোধন হয়েছে। ভিডিওটি অবশ্যই যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবে এবং এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করবে। আর আমাদের এখানে আমাদের যে পলিটিক্যাল একাডেমি যে সেন্টার রয়েছে এখান থেকে আমরা বিভিন্ন ধরনের আমরা কোচিং দিয়ে থাকি। SLST, WBCS, BA, MA এবং সমস্ত ধরনের কোচিং রাষ্ট্রবিজ্ঞানের আমরা দিয়ে থাকি। যদি তোমরা কোচিং নিতে চাও বা পড়তে চাও সরাসরি আমাদের এখানে অবশ্যই যোগাযোগ করতে পারো 8620063339 এই নম্বরে। ভালো থাকবে, ধন্যবাদ।